গুড মর্নিং আমার প্রিয় সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আর একবার স্বাগত জানাই আদর্শ ক্লাসে। আলোচনার বিষয় হলো তৎপুরুষ এবং তার সঙ্গে বহুব্রীহি সমাস। এই দুটো সমাস সম্পর্কে তোমাদের কেমন ধারণা আছে জানি না, কিন্তু এই ক্লাসের পর তোমাদের ধারণার পুরো বদল ঘটতে চলেছে, কারণ এই ক্লাসের পর এই দুটো সমাসকে তোমরা কোনোমতেই আর ভুলতে পারবে না। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এর আগে কিন্তু সমাসের একেবারে প্রথম থেকে শুরু করে কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাসের ক্লাস আগেই প্রকাশিত হয়েছে। তোমরা এই চ্যানেলে গিয়ে সেই দুটি ভিডিও দেখে নেবে। চলো আজকে তাহলে দেরি না করে শুরু করা যাক তৎপুরুষ ও বহুব্রী সমাসের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, অর্থাৎ তৎপুরুষ ও বহুব্রী সমাসের পোস্টমর্টেম। দেখো, আলোচনার প্রথমে আমরা চলে এসেছি তৎপুরুষ সমাস নিয়ে। সে তৎপুরুষ সমাস শব্দের যে অর্থ, সেই অর্থটা একবার দেখে নাও। তৎপুরুষ শব্দের সাধারণ অর্থ হলো সেই পুরুষ। এটা শর্ট কোশ্চেন আসে অনেক সময়, তোমরা নোট ডাউন করবে কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবে। এরপরে উদাহরণগুলোর দিকে তাকাও। গঙ্গাকে প্রাপ্ত সমান হচ্ছে গঙ্গা প্রাপ্ত, শ্রী দ্বারা যুক্ত সমান হচ্ছে শ্রীযুক্ত, বিলাত থেকে ফেরত সমান হচ্ছে বিলাত ফেরত, ধানের ক্ষেত সমান হচ্ছে ধান ক্ষেত, বিয়ের জন্য পাগলা সমান হচ্ছে বিয়ে পাগলা। একবার লক্ষ্য রাখো সমাসবদ্ধ পদে কি পরিবর্তন হচ্ছে। দেখো, এখানের কে বিভক্তি, এখানের দ্বারা অনুসর্গ, এখানের থেকে অনুসর্গ, এগুলো বিলুপ্ত হচ্ছে এবং দুটো পদ এক পদে পরিণত হচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা একবার দেখে নাও। যে সমাসের পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ, দেখো এখানে কে বিভক্তি, এখানে রয়েছে এর বিভক্তি, এছাড়াও দ্বারা এবং থেকে হলো অনুসর্গ, দ্বারা থেকে অনুসর্গ তাহলে লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি এই রকম ঘটে থাকে তাহলে তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। দেখো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা তৎপুরুষ সমাসের ভাগ নিয়ে আলোচনা করি। চলো, তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাচ্ছি তৎপুরুষের অনেকগুলোই ভাগ রয়েছে। প্রথমে রয়েছে কর্ম তৎপুরুষ, তারপরে করণ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ। এই যখন ভাগগুলো দেখছো তখন দেখো তোমাদের মাথার মধ্যে আসছে যেন শোনা শোনা লাগছে। হ্যাঁ, শোনা লাগার একমাত্র কারণ হচ্ছে যে তোমরা যখন কারক পড়েছিলে তখন যে 6টা কারক পেয়েছিলে, তার মধ্যে দেখো এখানে 5টা কারক কি রয়েছে, শুধু কর্তৃকারক ছাড়া। কর্মকারকের থেকে হয়েছে কর্মতৎপুরুষ এবং সেই কর্মকারকে যখন কারক পড়েছিলে তখন দেখবে তার একটা স্পেশাল বিভক্তি ছিল, সেটা হচ্ছে কে বিভক্তি। করণ কারকের একটা বিভক্তি ছিল, সেই বিভক্তিটা হচ্ছে দ্বারা বা দিয়া অনুসর্গ, বিভক্তি নয়, অনুসর্গ। অধিকরণ কারকে এতে বিভক্তি ছিল, অপাদান কারকের অনুসর্গ ছিল থেকে, হইতে, অপেক্ষা, আর নিমিত্ত কারকের অনুসর্গ ছিল জন্য, উদ্দেশ্য। তাহলে দেখতেই পাচ্ছ সেই বিভক্তিগুলো যেগুলো কারকে ছিল, সেই বিভক্তিগুলো বা অনুসর্গগুলো যদি লুপ্ত হয় এবং দুটো পদ একটা পদে পরিণত হয় এবং তার সঙ্গে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকেই আমরা সেই তৎপুরুষ সমাসটা বলবো। এছাড়া এই ভাগের মধ্যে রয়েছে না তৎপুরুষ বা নঙর্থক তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। প্রত্যেকটা ভাগ দিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই আমরা চলে এসেছি দেখো কর্ম তৎপুরুষ নিয়ে। কর্ম তৎপুরুষে দেখো বেশিরভাগ কর্ম তৎপুরুষে কে বিভক্তি লোপ পাবে। দেখো, বধূকে বরণ সমান হয়েছে বধূ বরণ, এখানে একটু আলাদা হবে বধূ বরণ। ফুল কে তোলা, দেখো এখানে কে বিভক্তি, এখানে রয়েছে কে বিভক্তি এবং পূর্ব পদে বিভক্তিগুলো থাকছে। দেখো, সুখকে প্রাপ্ত সমান সুখ প্রাপ্ত, গাড়িকে চালানো সমান গাড়ি চালানো। তাহলে দেখো সমস্ত পূর্ব পদে যে কে বিভক্তি, সেই কে বিভক্তিগুলো লোপ পাচ্ছে এবং দেখো কি হচ্ছে, বধূ বরণ, এখানে হলো ফুল তোলা, এখানে হলো সুখ প্রাপ্ত, এখানে হলো গাড়ি চালানো। সেটাই দেখো সংজ্ঞাতে লেখা আছে কর্ম তৎপুরুষে। যে তৎপুরুষ সমাসের পূর্ব পদের কর্মবিভক্তি লুপ্ত হয়, যে তৎপুরুষ সমাসের পূর্ব পদের কর্মবিভক্তি লুপ্ত হয় তাকে বলে কর্ম তৎপুরুষ সমাস। শুধু এইটুকু জানলেই কিন্তু তোমাদের কর্ম তৎপুরুষ জানা হয়ে যায়। করণ তৎপুরুষের আলোচনার আগে আমরা জানি যে করণ কারকের দ্বারা দিয়া অনুসর্গ হতো। তাহলে দেখো এখানে সেই অনুসর্গগুলোই আমরা দেখতে পাবো। মন দিয়ে গড়া, হস্ত দ্বারা চালিত, ইচ্ছা দ্বারা লব্ধ, পোকায় কাটা, অনেক সময় অন্তস্থ বিভক্তিকেও দেখা গেছে করণ তৎপুরুষে। এছাড়া দেখো জল দ্বারা শূন্য, শিশির দ্বারা সিক্ত। তাহলে দেখো পূর্বপদের দ্বারা বা দিয়া অনুসর্গগুলো লোপ পাচ্ছে এবং তার সঙ্গে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে সংজ্ঞাতে দেখো কি রয়েছে, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের দ্বারা দিয়ে বা বিভক্তি, দেখো এখানে একটাই বিভক্তি আমরা পেয়েছি, শুধু অন্তস্থ বিভক্তি,
লোপ পায় ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে করণ তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করবে, একেবারে সোজা করণ তৎপুরুষ সমাস। এরপরে চলে এসেছি আমরা অপাদান তৎপুরুষ সমাস। এই অপাদান তৎপুরুষ সমাসের আগেই আমরা জেনেছি অপাদান কারক। সেই অপাদান কারকে দেখো এই অনুসর্গগুলোই ছিল। গা থেকে, থেকে অনুসর্গ ছিল, হইতে অনুসর্গ ছিল। এই যে থেকে হইতে অনুসর্গগুলো দেখো লোপ পাচ্ছে। দেখো গা থেকে ছাড়া সমান হচ্ছে গা ছাড়া, স্বর্গ হইতে ভ্রষ্ট সমান স্বর্গভ্রষ্ট, জন্ম থেকে অন্ধ সমান হচ্ছে জন্মান্ধ, জলে আতঙ্ক, অনেক সময় দেখো এটা বিভক্তিও হতে পারে। জলে আতঙ্ক মানে জল থেকে আতঙ্কর ভাবটা দেখো এখানে প্রকাশ পাচ্ছে, সমান জল আতঙ্ক। দুগ্ধ হইতে জাত সমান হচ্ছে দুগ্ধজাত। উদাহরণগুলো একবার দেখো, তাহলে সংজ্ঞাটা নিজেই পারবে। দেখো পূর্বপদ থেকে, থেকে বা হইতে কিংবা বিভক্তিগুলো লোপ পাচ্ছে। দেখো যে তৎপুরুষ সমাসে একইভাবে শুরু করবে, তৎপুরুষের যে কোনো ভাগের একটা যদি সংজ্ঞা তুমি লেখো একইভাবে শুরু করবে। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের হইতে, থেকে, অপেক্ষা, চেয়ে এতগুলো হতে পারে অনুসর্গ। এছাড়াও বিভক্তি যদি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে অপাদান তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ কারকে দেখবে এতে এই রকম বিভক্তিগুলো হতো, এখানেও দেখো ঠিক সেই রকম বিভক্তিগুলো রয়েছে পূর্বপদে। পথে চলা সমান হচ্ছে পথ চলা, গাছে পাকা সমান গাছ পাকা। অর্থাৎ দেখো অধিকরণ কারক আমরা খুঁজতাম কিভাবে, কোথায়, কোথায় দিয়ে জিজ্ঞাসা করে। দেখো এখানে সমস্তগুলোতেই দেখো এ বিভক্তি রয়েছে। গাছে পাকা সমান গাছ পাকা। মাথায় ব্যথা, কোথায়, মাথায় ব্যথা, অন্তস্থ বিভক্তি পাচ্ছি এখানে। বনে বাস সমান হচ্ছে বনবাস, এখানে এ বিভক্তি পাচ্ছি। অগ্রে গণ্য সমান হচ্ছে অগ্রগণ্য। বিশ্বে বিখ্যাত সমান হচ্ছে বিশ্ববিখ্যাত। তাহলে দেখো সমস্ত বিভক্তিগুলো অর্থাৎ এ বিভক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই বিভক্তিগুলো যুক্ত হয়েছে দেখো পূর্বপদে, এবং পূর্বপদে বিভক্তিগুলো লোপ পেয়ে দেখো কি করেছে, সমাসবদ্ধ পদ তৈরি করেছে। সমাসবদ্ধ পদ তৈরি করেছে পূর্বপদের বিভক্তিগুলো লোপ পেয়ে। তাই এটা দেখা যাচ্ছে কি না একটা অধিকরণ তৎপুরুষের উদাহরণ। সংজ্ঞাতে দেখো সেটাই লেখা আছে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অধিকরণ বিভক্তির বিলুপ্তি ঘটে, পূর্বপদের অধিকরণ বিভক্তির বিলুপ্তি ঘটে ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে অধিকরণ তৎপুরুষ সমাস। পরে দেখো নিমিত্ত তৎপুরুষ সমাস। নিমিত্ত তৎপুরুষের জন্য কারকে আমরা পেয়েছিলাম, নিমিত্ত কারকে আমরা কি পেয়েছিলাম, জন্য, উদ্দেশ্য, নিমিত্ত, এইরকম অনুসর্গগুলো পেয়েছিলাম। দেখো এখানে সেগুলোই পূর্বপদে যুক্ত হয়েছে। পূজার জন্য গৃহ সমান পূজা গৃহ, তীর্থের উদ্দেশ্যে যাত্রা সমান হচ্ছে তীর্থযাত্রা, সত্যের নিমিত্ত আগ্রহ সমান হচ্ছে সত্যাগ্রহ, ডাকের নিমিত্ত মাসুল সমান হচ্ছে ডাক মাসুল। তাহলে দেখো সংজ্ঞাতে তোমরা কি করবে একবার ভালো করে লক্ষ্য করো, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের নিমিত্ত অনুসর্গ লোপ পায়, দেখুন যে সব নিমিত্ত সংক্রান্ত যে অনুসর্গগুলো সেগুলো লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে নিমিত্ত তৎপুরুষ সমাস। সংজ্ঞাটা প্রায় একই আছে, দেখো শুধু কারক ভেদে তৎপুরুষটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। পরে আমরা পাচ্ছি দেখো সম্বন্ধ তৎপুরুষ। এই সম্বন্ধকে আমরা কারক হিসাবে পাইনি, দেখো সম্বন্ধকে পদ হিসাবে পেয়েছিলাম। এবং সম্বন্ধ পদ চেনার একটা নিয়ম ছিল, র এবং এর বিভক্তি থাকবে। এখানেও দেখো ঠিক সেই রকম পূর্বপদে রয়েছে ঠাকুরের বাড়ি সমান ঠাকুর বাড়ি, দেখো এর বিভক্তি আছে। পুকুরের ঘাট সমান হচ্ছে পুকুর ঘাট, রবির রশ্মি সমান রবি রশ্মি, সূর্যের উদয় সমান হচ্ছে সূর্যোদয়, হংসীর ডিম্ব সমান হচ্ছে হংস ডিম্ব। এখানে দেখো র কিংবা এর বিভক্তি পূর্বপদে যুক্ত ছিল, কিন্তু সমস্ত পদে সেই র বা এর বিভক্তি বিলুপ্ত ঘটেছে, তার জন্যই কিন্তু হয়েছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাই সংজ্ঞাটা দেখে নাও, একেবারে সোজা সংজ্ঞা। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে র এর বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এখানে হংস ডিম্বটা দেখো হংসী হয়েছে, কারণ হংস কখনো ডিম দেয় না, হংসী ডিম দেয়। এটা কিন্তু মাথায় রাখবে। অনেক সময় তোমাদের ব্যাস বাক্য আসে, যদি হংস ডিম্ব সমান হংসের ডিম্ব করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হংসীর ডিম্বই হবে। এরপরে দেখো আমরা চলে এসেছি নঙর্থক তৎপুরুষ সমাস বা না তৎপুরুষ সমাসে বা নং তৎপুরুষ সমাসে। যে কোনো নামে একটা ডাকলেই হলো না তৎপুরুষ, হয় নঙর্থক তৎপুরুষ কিংবা নং তৎপুরুষ। সেই নঙর্থক বা না বাচক শব্দগুলোকে আমরা প্রথমে দেখে নিই। দেখো না, নয়, নাই, নেই, অ, আ, অনা, অন, গড়, বে, বি, এগুলো সমস্ত হচ্ছে নঙর্থক শব্দ। এই শব্দগুলো যখন পূর্বপদ হবে, দেখো এই শব্দগুলো যখন পূর্বপদ তখন তাকে আমরা বলবো নঙর্থক তৎপুরুষ সমাস। দেখো অস্পষ্ট,
এখানে অটা হচ্ছে নয়ের সমান, দেখো নয় স্পষ্ট, সেটা হচ্ছে অস্পষ্ট। নয় জ্ঞাত সমান হচ্ছে অজ্ঞাত, অর্থাৎ এখানে যে অটা, এই অটা হলো না সূচক। নয় অভ্যাস সমান হচ্ছে অনভ্যাস, অর্থাৎ এখানে অনটার দিকে তাকাও, ওই অনটা হলো নঙর্থক শব্দ। নয় উচিত সমান হচ্ছে অনুচিত, এখানে অন দেখতে পাচ্ছি, এই অনটা হলো নঙর্থক শব্দ। নয় ঐক্য সমান অনৈক্য, অর্থাৎ এই যে অটা এখানে দেখতে পাচ্ছি, এই অটা হলো নঙর্থক শব্দ। নয় অবনত সমান অনবনত, দেখো নয় হিসাবি সমান বেহিসাবি, অর্থাৎ বেও কিন্তু নঙর্থক অর্থ প্রকাশ করছে। এখানে দেখো বেদখল, নয় দখল সমান হচ্ছে বেদখল। নয় হাজির সমান হচ্ছে গড় হাজির। নয় জোড় সমান হচ্ছে বিজোড়। নয় দেহ সমান হচ্ছে বিদেহ, অর্থাৎ বি অ অনা নাই নেই নয় এগুলো সমস্তই কি করছে, নঙর্থক অর্থ প্রকাশ করছে। সংজ্ঞাটা দেখে নাও। যে তৎপুরুষ সমাসে পূর্বপদ না বা নঙর্থক শব্দ এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে নঙর্থক তৎপুরুষ সমাস। এক্ষেত্রে বলে রাখি, দেখো তোমাদের পূর্বের যে আলোচিত তৎপুরুষ সমাসগুলি, সেগুলিতে তোমরা শুধু বিভক্তি যুক্ত করলেই সেটাকে ব্যাসবাক্য করতে পারবে, আর বিভক্তি হাটিয়ে দিলেই সেটা সমাসবদ্ধ পদ হয়ে যাবে। অর্থাৎ ব্যাসবাক্য করার ক্ষেত্রে শুধু বিভক্তিগুলোকে নিয়ে এলেই হবে। এরপরে দেখো উপপদ তৎপুরুষ, এই উপপদ তৎপুরুষকে একটু ভালো করে বুঝতে হবে। উপপদটা আমাদের খুঁজে বার করতে হবে, উপপদ জিনিসটা কি। এখানে হাড় ভাঙে যা, হাড় ভাঙে যা সমান হচ্ছে হাড় ভাঙা। এই যে ভাঙা শব্দটা আমরা পাচ্ছি, এই ভাঙা শব্দটা এসছে ভাঙযুক্ত আ প্রত্যয়যুক্ত হয়ে। এটা হচ্ছে কৃদন্ত শব্দ, অর্থাৎ ধাতু শব্দ। এখানে কারটা হলো ধাতু শব্দ, এখানে জটা হলো ধাতু শব্দ, এখানে পটা হলো ধাতু শব্দ, চরটা হলো ধাতু শব্দ, এখানে বর্গীজ ইয় অর্থাৎ গটা হলো ধাতু শব্দ। এগুলো ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শব্দটা তৈরি হয়েছে। এই শব্দগুলোকে কৃদন্ত শব্দ বলে। এই কৃদন্ত শব্দের যে আগের পদটা সেটা হলো উপপদ। এই দেখো হাড় হচ্ছে উপপদ, এখানে কুম্ভ হচ্ছে উপপদ, এখানে পঙ্ক হচ্ছে উপপদ, এখানে মধু হলো উপপদ, এখানে জল হলো উপপদ, এখানে বর হলো উপপদ এবং এখানে বেদ হলো উপপদ। তাহলে দেখো সংজ্ঞাতে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়, পূর্বপদ উপপদের সঙ্গে পরপদ কৃদন্ত পদের যে সমাস এবং পরপদের অর্থ প্রাধান্য তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আর একবার ভালো করে ভিডিওটা দরকার হলে রিপিট করো, তাহলে পরিষ্কার হবে। একটু জটিল আছে, কিন্তু তোমাদের যদি প্রত্যয় সম্পর্কে জ্ঞান থাকে তাহলে উপপদ তৎপুরুষটাও সোজা হয়ে যাবে। আর একবার আমি রিপিট করে দিচ্ছি, দেখো কৃদন্ত পদ থাকবে এবং কৃদন্ত পদের আগে যে পদটা সেটা হলো উপপদ। কৃদন্ত পদ কেন হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতেই পেয়েছো আগে। তাই কৃদন্ত পদের আগের পদটা হলো উপপদ, তাই পূর্বপদ উপপদের সঙ্গে পরপদ কৃদন্ত পদের যে সমাস তখন তাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস। আর একবার রিপিট করে নাও, দেখো তোমাদের কাছে সোজা হয়ে যাবে। হ্যাঁ, উপপদ তৎপুরুষ আলোচনায় তোমাদের বলতে ভুলে গেছি, দেখো যা, যে কিংবা যিনি শেষে এই কয়েকটা শব্দ যোগ করেই কিন্তু ব্যাসবাক্য করতে হয়। মাথায় রাখবে, ব্যাসবাক্য করতে তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাপ্তি তৎপুরুষ বলতে কি বোঝায়? ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, একটা ব্যাপ্তি বোঝায়, বিস্তার বোঝায়। দেখো এখানে সেই রকম বিস্তার কিছু রয়েছে কিনা। চিরসুখী, অর্থাৎ দেখো কিভাবে তোমরা ব্যাসবাক্য করবে, চিরকাল ধরিয়া সুখী, অর্থাৎ চিরকাল ধরেই একটা বিস্তারিত সময় বোঝাচ্ছে। চিরকাল ধরে শত্রু সমান হচ্ছে চিরশত্রু, অর্থাৎ একটা দীর্ঘ সময়ের শত্রুতা। চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, তাহলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে। চিরজীবী, চিরকাল ধরে জীবিত, চিরকাল ধরে ঋণী সমান হচ্ছে চিরঋণী। তাহলে বোঝাই যাচ্ছে পুরো উদাহরণগুলোতে একটা ব্যাপক একটা বিস্তারিত সময়কে বোঝাচ্ছে এখানে, তার জন্য হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। সংজ্ঞাতে একবার দেখে নাও। যে তৎপুরুষ সমাসে ব্যাপ্তি অর্থে কালবাচক শব্দের সঙ্গে, দেখো প্রতিটা শব্দের সঙ্গে কাল শব্দটা যুক্ত হয়েছে, কালবাচক শব্দের সঙ্গে বিশেষ্য বা বিশেষণের সমাস হয় তাকে বলে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এরপরে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ সমাস নিয়ে, সেটি হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অর্থাৎ এমন কিছু বিশেষণ রয়েছে যেগুলো ক্রিয়াপদকে বিশেষিত করে। দেখো স্ফুট মানে স্ফুটিত হচ্ছে বা উচ্চারিত হচ্ছে, দেখো সেটা কেমন ভাবে না অর্ধ ভাবে। তাহলে দেখো এটা ক্রিয়ার একটা বিশেষণ। বদ্ধ অর্থাৎ বেঁধে রাখা হয়েছে বা বাঁধার চেষ্টা করা হচ্ছে, সেটা কিভাবে না দৃঢ় ভাবে। দেখো ক্রিয়াপদেরই এটা বিশেষণ। রাজি হয়েছে, দেখো রাজি হওয়াটা একটা কোনো কাজ করা অর্থেই ব্যবহৃত হয়, তাহলে রাজি হলো ক্রিয়াপদ এবং সেটা কেমন না নিম রাজি, অর্থাৎ খুব একটা ভালোভাবে রাজি নয়, তাহলে এটাও ক্রিয়া বিশেষণ।
আবৃত অর্থাৎ ঢেকে দেওয়া। এখানে দেখো একটা ক্রিয়াপদ এবং সেটার বিশেষণ হচ্ছে দেখো কেমন ভাবে না অর্ধরূপে। ক্রিয়াপদগুলোকে যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করি তাহলেই তার বিশেষণগুলো কিন্তু আমাদের কাছে উঠে আসে। দেখো দৃঢ়, অর্ধ বা নিম, এগুলোই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে দেখো যে তৎপুরুষ সমাসে পূর্বপদ হিসাবে ক্রিয়াবাচক বিশেষণ পদের সঙ্গে পরপদ আমরা কি পাচ্ছি, এটা ক্রিয়াবাচক পদ পাচ্ছি, তার সঙ্গে যে সমাসটা হচ্ছে এবং পরপদের অর্থ যখন প্রাধান্য পাচ্ছে তখন তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। এরপরে চলে এসেছি দেখো বহুব্রীহি। বহুব্রীহি শব্দের অর্থ হলো বহু ধান আছে যার। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, আছে যার অর্থাৎ জমিদারকে বোঝাচ্ছে। এটাও সাধারণ অর্থে আসে অনেক সময়। বহুব্রীহি সমাস হলো তৃতীয় পদের প্রাধান্য যুক্ত সমাস। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো বিনা পানিতে যার সমান হচ্ছে বিনা পানি, অর্থাৎ বিনা পানি কাকে বলছি, দেবী সরস্বতীকে। দেখো এখানে বিনা এবং পানি এদের অর্থ প্রাধান্য পায়নি, অর্থের প্রাধান্য রয়েছে সরস্বতীর প্রতি। শুল পানিতে যার অর্থাৎ শেষ হচ্ছে শুলোপানি। ত্রিশূল, শুল মানে ত্রিশূল, কার হাতে রয়েছে, শিবের হাতে, তাহলে শিবকে বোঝাচ্ছে। 10 আনন যার, এখানে 10 হলো পূর্বপদ, আনন হলো পরপদ, কিন্তু এই দুটি পদের প্রাধান্য না পেয়ে 10 আনন অর্থাৎ রাবণের কথা বলা হচ্ছে। পিত অম্বর যার, অর্থাৎ পিত ও অম্বর দুটি পূর্বপদ ও পরপদ, কিন্তু তাদের অর্থ প্রাধান্য না পেয়ে পীতাম্বর অর্থাৎ কৃষ্ণের কথা বোঝানো হচ্ছে, যার শরীর শ্যামল বর্ণের বা নীল রঙের। ত্রিলোচন যার, দেখো ত্রি এবং লোচন এরা পূর্বপদ ও পরপদ, কিন্তু এদের অর্থ প্রাধান্য না পেয়ে ত্রিলোচন অর্থাৎ যার 3টে লোচন শিবকে বোঝাচ্ছে। এখানে দেখো পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অর্থের প্রাধান্য পাচ্ছে তৃতীয় পদের, তার জন্য ঘটছে বহুব্রীহি সমাস। দেখো সেইটাই লেখা আছে। দেখো উক্ত উদাহরণগুলিতে বিনা পানি শব্দটি সরস্বতীকে, সুলোপানি শব্দটি শিবকে, দশানন শব্দটি রাবণকে, পীতাম্বর শব্দটি শ্রীকৃষ্ণকে, ত্রিলোচন শব্দটি শিবকে নির্দেশ করছে। তাহলে তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে, তৃতীয় পদের প্রাধান্য পেলে তাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তাহলে এরপরে দেখে না বহুব্রীহি সমাসের সংজ্ঞা। যে সমাসে পূর্বপদ ও পরপদ কোন পদেরই অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়, তাকে বলে বহুব্রীহি সমাস। এটা একটু কারেকশন করে নেবে, তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায় তাকে বলে বহুব্রীহি সমাস। এবং শেষে দেখো যার লাগিয়ে ব্যাস বাক্য করতে হয়, এটাকে শেষে যার লাগিয়ে ব্যাস বাক্য করতে হয়। যদিও কিছু উদাহরণ আমরা পাবো যেখানে যার লাগানো যায় না। বহুব্রীহি সমাসে শ্রেণী বিভাগে প্রথমে আমরা দেখতে বহুব্রীহি, একটু কারেকশন করে নেবে এটা, ব্যতিহার বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, নাবাচক বহুব্রীহি আর সংখ্যাবাচক বহুব্রীহি। এই ভাগগুলো জানলেই আমাদের আজকে ক্লাসও শেষ হয়ে যাবে। চলো চটপট করে তাহলে বুঝে নিই এই সমস্ত ভাগগুলো। দেখো প্রথমে রয়েছে মধ্যপদ লোপী, বুঝতেই পারছো একবার মধ্যপদ লোপী উদাহরণ আমরা পেয়েছি। কোথায় পেয়েছি? কর্মধারয় সমাসে, যেখানে মধ্যপদ লুপ্ত হতো, এখানেও আমরা ঠিক সেই রকম মধ্যপদকে লুপ্ত পাবো। দেখো প্রথমে রয়েছে চাঁদ মুখ, চাঁদের মতো সুন্দর মুখ যার, দেখো মতো সুন্দর, এই যে মধ্যেখানে মতো সুন্দর, এটা লোপ পেয়ে হয়েছে চাঁদ মুখ। মৃগের নয়নের মতো নয়ন যার, তাকে আমরা বলছি মৃগ নয়না। মৃগের নয়নের মতো, দেখো নয়ন যার, এখানে যে মধ্যপদ নয়নের মতো সেটা লোপ পাচ্ছে। অন্যদিকে মন যার, দেখো তাকে আমরা বলছি অন্য মনস্ক, তাহলে অন্য দিকে মন যার, দেখো মধ্যপদ লুপ্ত পাচ্ছে। কপতের অক্ষীর মতো অক্ষী যার, তাহলে অক্ষীর মতো অক্ষী মধ্যপদ লোপ পাচ্ছে এবং হয়ে যাচ্ছে কপোতাক্ষ। হাঙরের দাঁতের মতো দাঁত যার, তাকে আমরা বলছি হাঙর দাঁতি। সায়ের পদের মতো পদ যার, তাকে আমরা বলছি সাপদ। তাহলে আমরা উপরের উদাহরণগুলোতে দেখতে পেলাম যে যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের আগত এক বা একাধিক মধ্যপদ ব্যাস বাক্যের মধ্যে আসছে, এগুলো যে বহুব্রীহি সমাসে দেখো সমস্তগুলো ব্যাস বাক্যে এসছে, এবং ব্যাস বাক্যে আসা এক বা একাধিক মধ্যপদ সমস্ত পদে লুপ্ত দেখতে পাচ্ছি, তাকে আমরা বলছি মধ্যপদলোপী বহুব্রীহি। এরপরে চলে এসেছি দেখো ব্যতিহার বহুব্রীহি। ভালো করে বোঝার চেষ্টা করো, একেবারে সোজা জিনিস। একবার যদি ব্যতিহার শব্দের অর্থ জেনে গেছে তাহলে নিজেরাই পারবে। দেখো ব্যতিহার মানে হচ্ছে পারস্পরিক এক জাতীয় ক্রিয়া। পারস্পরিক এক জাতীয় ক্রিয়া কি? অর্থাৎ আমি যদি মারি তুমিও মারছো, তাহলে তুমিও যে কর্ম করছো আমিও সেই কর্ম করছি, তাহলে পারস্পরিক এক জাতীয় ক্রিয়া বোঝাচ্ছে। মেয়েরা ধরো চুলোচুলি করছে, মানে একজন চুল ধরে দাঁড়িয়ে আছে আর একজন
চুপচাপ বসে আছে তা নয়, সেও তার চুলটা ধরেছে, তাহলে কি চুলো চুলি, অর্থাৎ পরস্পর এক জাতীয় ক্রিয়া। তুমি যেটা করছো আমিও সেটাই করছি। এখানে দেখো কানাকানি, প্রথম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কানাকানি, পরস্পর কানে কানে যে কথা, এটাকে কিন্তু বাস্তব অর্থে তোমাদের ব্যাস বাক্য করতে হয়, মাথায় রাখবে। পরস্পর কানে কানে যে কথা, তুমি একটা আমার কানে কানে কথা বললে, আমিও ঠিক কানে কানে তোমার আর একটা কথা বললাম, তখন হয়ে যাবে কানাকানি। পরস্পর এক জাতীয় ক্রিয়া। হাতাহাতি, দেখো হাতে হাতে যে যুদ্ধ, পরস্পর হাতে হাতে যে যুদ্ধ, তুমি হাতে আমাকে মারলে, আমিও তোমাকে হাতে মারলাম, তাহলে তখন হবে হাতাহাতি। লাঠালাঠি, দেখো লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন লাঠি নিয়ে মারছে তা নয়, ও লাঠি দিয়ে মারছে, এও লাঠি দিয়ে মারছে, হয়ে যাচ্ছে লাঠালাঠি। পরস্পর এক জাতীয় ক্রিয়া হচ্ছে, তার জন্য হয়ে যাচ্ছে এটা কি না ব্যতিহার বহুব্রীহি। গালাগালি, কেউ একজন গাল দিচ্ছে, যাকে গাল দিচ্ছে সেও কিন্তু তাকে গাল দিচ্ছে, তাহলে পরস্পর গালি দেওয়া বা গালি দিয়ে যে ঝগড়া, তাকে বলা হচ্ছে গালাগালি। অর্থাৎ বাস্তব অর্থে দেখো হয়ে যাচ্ছে এর ব্যাস বাক্যটা কেশাকেশি, অর্থাৎ চুল ধরে টেনে টেনে যে যুদ্ধ, পরস্পর কেশে কেশে যে যুদ্ধ, কেশে কেশে বলতে চুলে চুলে যে যুদ্ধ, অর্থাৎ তুমিও চুল ধরে টানছো আমিও চুল ধরে টানছি, এটা হচ্ছে কেশাকেশি। তাহলে হয়ে যাচ্ছে দেখো পরস্পর এক জাতীয় ক্রিয়া। সংজ্ঞাটা দেখো, পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝাতে একই শব্দের পুনরাবৃত্তি দিয়ে যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলে ব্যতিহার বহুব্রীহি। এরপরে চলে এসেছি দেখো সহার্থক বহুব্রীহি। সহার্থক মানে হচ্ছে সহিত বা সঙ্গে, দেখো সপুত্রক, সপুত্রক মানে হচ্ছে পুত্রের সঙ্গে বর্তমান। সস্ত্রীক, এটা হবে সস্ত্রীক, স্ত্রীর সহিত বর্তমান। দেখো সহিত দিয়ে কিন্তু এই সহার্থক বহুব্রীহির ব্যাস বাক্য করতে হচ্ছে, এটাও মাথায় রাখবে। সটিক মানে হচ্ছে টিকার সহিত বর্তমান, দেখবে আমাদের গদ্য পদ্যের পিছনে কিছু কিছু টিকা দেওয়া ছিল ক্লাস 7-8-এ, সেটাই হচ্ছে সটিক, টিকার সহিত বর্তমান বা টিকার সঙ্গে বর্তমান। শঙ্কার সঙ্গে বর্তমান, তাহলে কি হবে সশঙ্ক, এটা দন্তস্ব হবে, এটা দন্তস্ব হবে সশঙ্ক। বান্ধবের সঙ্গে বর্তমান, অর্থাৎ বন্ধু বান্ধবীদের সঙ্গে বর্তমান, তাকে আমরা বলছি সবান্ধব। তাহলে দেখো ব্যাস বাক্য সঙ্গে বা সহিত দিয়ে করলেই হবে। তাহলে যে বহুব্রীহি সমাসের সহার্থক পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়, তাহলে এখানে যে সহার্থক পদ সেটা হচ্ছে কিনা দন্তস্ব রূপে থাকছে, দন্তস্ব রূপে। দন্তস্ব রূপে যদি প্রথমে থাকে তাহলে তোমরা একদম চোখ বন্ধ করে ধরে নিতে পারো প্রায় 90% হবে সেটা সহার্থক বহুব্রীহি। এরপরে চলে এসছি আমরা দেখো নঙর্থক বহুব্রীহি বা নাবাচক বা নং বহুব্রীহি। আগেই নঙর্থক শব্দগুলো আমরা জেনেছি যে অনা বে বি এই রকম হয়ে থাকে। দেখো এখানে দেখো অ হিসাবে আমরা পাচ্ছি, এখানে রয়েছে অ হিসাবে, এখানে রয়েছে, এখানে নি হিসাবে রয়েছে, এখানে নির হিসাবে রয়েছে। তাহলে দেখো অপুত্রক, নাই পুত্র যার, নঙর্থক শব্দ হচ্ছে পূর্বপদ, সেটা না বা নয় হিসাবে আসছে, ব্যাস বাক্য হয়ে যাচ্ছে নাই পুত্র যার। অশোক, নাই শোক যার, শেষে যার যোগ করে ব্যাস বাক্য করতে হচ্ছে, সেই নিয়মই চলছে। দেখো এখানে নাই আকার যার, সে হচ্ছে নিরাকার, নাই লজ্জা যার, নির্লজ্জ। তাহলে দেখো যে বহুব্রীহি সমাসের পূর্বপদ নঙর্থক শব্দ বা নঙর্থক বাচক শব্দ, তাকে আমরা নঙর্থক বহুব্রীহি সমাস বলছি। আগেই তোমরা দেখো নঙর্থক তৎপুরুষ পড়েছো, সেখানে অনেকটাই ক্লিয়ার হয়েছে, এখানেও ঠিক সেই রকমই বোঝাচ্ছি, কিন্তু যার লাগিয়ে ব্যাস বাক্য করতে হবে। এরপরে দেখো সংখ্যাবাচক, আমরা সংখ্যাবাচক শব্দ জানি, সংখ্যা নির্দেশ করে যেগুলো, দেখো এখানে পূর্বপদে পঞ্চ এবং তার সঙ্গে দ্বি, তার সঙ্গে দেখো 10, তার সঙ্গে রয়েছে ষট, ষট মানে হচ্ছে 6, তার সঙ্গে শুধু সংখ্যাবাচক শব্দ হলেই হবে না, তার তৃতীয় পদটাও কিন্তু থাকতে হবে, মাথায় রাখবে। পঞ্চ আনন যার, পঞ্চানন অর্থাৎ শিব, দ্বিপদ যার অর্থাৎ যারা দ্বিপদী প্রাণী তাদের বোঝানো হচ্ছে। 10 ভুজ যার সমান হচ্ছে দশভুজা অর্থাৎ দেবী দুর্গাকে বোঝানো হচ্ছে। ষট আনন যার সমান হচ্ছে ষড়ানন। তাহলে দেখো তৃতীয় পদের অর্থের প্রাধান্য রক্ষিত হয়েছে এখানে। যে বহুব্রীহি সমাসের সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে বিশেষের সমাস আছে এবং তৃতীয় পদের অর্থের প্রাধান্য, তাকে আমরা বলছি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই গেল সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এরপর তোমাদের করণীয় কাজ, দেখো তোমরা যদি মন দিয়ে শুনেছো তাহলে তোমরা বহুব্রীহি এবং তৎপুরুষ সমাসের যা প্রশ্নই আসুক সেগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। তার জন্য তোমাদের করণীয় কিছু কাজ এখানে দেওয়া হয়েছে। বহুব্রীহি শব্দের অর্থ পারবে, বহুধান আছে যার অর্থাৎ জমিদার। হংসডিম্ব পদটির ব্যাস বাক্য কি হবে? হংসডিম্ব, হংসীর ডিম্ব হবে।
তৎপুরুষ শব্দের অর্থ হলো সেই পুরুষ। পারস্পরিক এক জাতীয় ক্রিয়া কোন সমাসে লক্ষ্য করা যায়? ব্যতিহারে। তৃতীয় পদের অর্থের প্রাধান্য লক্ষ্য করা যায় কোন সমাসে? বহুব্রী সমাসে। উপপদ তৎপুরুষ সমাসে কৃদন্ত পদটি পূর্বপদ হয় না পরপদ? তোমরা সকলেই জানো কৃদন্ত পদটা হয় পরপদ, পূর্বপদটা হলো উপপদ। সহার্থক বহুব্রী সমাসের উদাহরণ দাও। সবান্ধব, সস্ত্রীক, সপরিবার, পরিবারের সহিত বর্তমান, স্ত্রীর সহিত বর্তমান, এইরকম করে ব্যাসবাক্য করতে হয়। তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য লক্ষ্য করা যায়? পরপদের অর্থের প্রাধান্য লক্ষ্য করা যায়। এই ছিল তোমাদের তৎপুরুষ সমাসের একটা সামগ্রিক আলোচনা। যদি আলোচনাটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো তাহলে এই দুটো সমাস সম্পর্কে আর তোমাদের কোনো ডাউট থাকবে না, এবং দুটো সমাসে যা উদাহরণই আসুক সেটা তোমরা অনায়াসে করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। এই ছিল তৎপুরুষ এবং বহুব্রী সমাসের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এই আলোচনাটা শোনার পর তোমরা অবশ্যই বইয়ে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো দেখবে, তাহলে দেখবে এই দুটো সমাস আর কোনো মতেই তোমাদের মাথা থেকে বেরোবে না। আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে, আর পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকন দাবিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি তোমরা অন করে রাখবে। আজকের মতো এখানেই, গুড বাই।